আসসালামু আলাইকুম। আইসিটির পঞ্চম অধ্যায়ের 6 নম্বর লেকচারে স্বাগতম। তো আগের লেকচারে আমরা যা যা শিখছিলাম সেগুলোর একটু রিক্যাপ করে নাও। আমরা দুইটা হেডার ফাইল সম্পর্কে শিখছিলাম, stdio.h আর math.h। stdio.h এর দুইটা ফাংশন সম্পর্কে আমরা শিখছিলাম, printf ফাংশন আর scanf ফাংশন, আর math.h এর স্কয়ার রুট ফাংশন আর পাওয়ার ফাংশন, এই দুইটা। আমরা ডাটা টাইপ শিখছিলাম। ডাটা টাইপে মেইনলি তিনটা ডাটা টাইপ সি এর মধ্যে আছে, ক্যারেক্টার, ইন্টিজার আর ফ্লোট। আর ক্যারেক্টারকে আমরা অনেকবার ব্যবহার করে, মানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে ব্যবহার করে আমরা একটা লম্বা লেখা তৈরি করতে পারি, যেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং সরাসরি সি এর কোনো ডেটা টাইপ না, কিন্তু আমরা ক্যারেক্টার ব্যবহার করে স্ট্রিং তৈরি করতে পারি। আর ফরম্যাট স্পেসিফায়ার, সেটাও আমরা শিখেছি। এটা কখন ব্যবহার করা হয়? যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে প্রিন্টএফ বা স্ক্যানএফ এর মধ্যে যখন ব্যবহার করব, তখন আমরা ওই জায়গায় একটা ভ্যারিয়েবল আছে বোঝাতে ওই ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ তার ফরম্যাট স্পেসিফায়ার গুলো ব্যবহার করব, এই যে এইগুলো। আর স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার আলাদা করে লিখে দিয়েছি এখানে। তো তুমি এগুলো জানো, এগুলো দেখে এসেছি, তাই টাইম ওয়েস্ট না করি বিভিন্ন অপারেটর সম্পর্কে আমরা জানিছি। অ্যাসাইনমেন্ট অপারেটর অনেক রকম আছে, আমরা শুধুমাত্র মেইনলি একটা শিখেছি। অ্যারিথমেটিক যা যা আছে সবই শিখেছি। রিলেশনাল অপারেটর এখানে যা যা আছে সবই শিখেছি, লজিক্যালের মধ্যে সবই শিখেছি। তো চলো আমরা সামনে আগাই। তো ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম কি? ওই যে ওই মানে লজিক বিল্ডিং ক্লাসের মধ্যে আমরা এই যে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল কাজ করছিলাম, সূত্র দিয়ে অনেক কিছু করা, যেমন ধরো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আরো বিভিন্ন কিছু, সেগুলো আমরা এখন করব। এখন এই ক্লাসে যা যা হবে সবই তোমার খুবই সহজ লাগবে, কারণ তুমি লজিক বিল্ডিং এ সবকিছুই করে এসেছো। এখন শুধুমাত্র এটা সি এর মাধ্যমে করতে হবে। এখন সি ল্যাঙ্গুয়েজও তো তুমি পারো, তাহলে তুমি এটা চাইলে নিজেও করতে পারতে। তোমাকে যদি বাড়ির কাজ দিয়ে দিতাম যে এগুলো এগুলো এইভাবে করো, তাহলে করে ফেলতে খুবই সহজে। তো প্রথমে সবচেয়ে সহজ একটা কোড দিয়ে শুরু করি, যে তিনটি সংখ্যা যোগ করা। এটা তুমি অলরেডি পারবা, সে কারণে আমি এটা আর ওইখানে লিখছি না, আমি একবার এখানে একটু লিখে নিই, কারণ আমার এটা ফাঁকা রয়েছে। আমি একটু কোড দিয়ে এটা আগে পূর্ণ করে দিই। প্রথমে কি যেন লিখে, ইনক্লুড লিখে আপাতত আমি stdio.h এটাই ব্যবহার করছি। std, দেখো অনেক হেডার ফাইল থাকে, কিন্তু দেখো এ দিয়ে কিন্তু অনেক নাম। আমি যদি নিচে যেতে থাকি, দেখো হেডার ফাইল কত, তুমি খেলে তাই দেখো একবার। এ শেষ হচ্ছে না, বি শুরু হলো, দেখো সি, সি শেষ হচ্ছে না, দেখো ডি। এভাবে করে কিন্তু জেড পর্যন্ত, বুঝতে পারছো? তাহলে হেডার ফাইল কত, মানে একদম ধরা যায় একদম 400-500 রকম হেডার ফাইল আছে। গুগল সার্চ দিলে পাওয়া যাবে না। চলো আমরা একবার গুগল সার্চ দিয়ে দেখি কয়টা হেডার ফাইল আছে। হাউ মেনি header files are there in C? আচ্ছা, হেডার ফাইল স্ট্যান্ডার্ড আছে 24টা, আর এমনি মোট আছে মনে হয় অনেকগুলো। আচ্ছা, 19টা দেখাচ্ছে মাত্র, 19টা, 24টা। তাহলে এখানে এত কেন? তো মনে হয় হেডার ফাইলেরও আরো মনে হয় বিভিন্ন ভাগ আছে, সে কারণে মনে হয় এত কিছু। তো যাই হোক, এমনি একটু কৌতূহল হলো, সে কারণে দেখলাম। তো আমরা stdio.h এটা ব্যবহার করব, এই যে। তো এরপরে যেন কি করে, int main। এবার মেইন ফাংশনের মধ্যে আমরা সবকিছু লিখবো। আর একদম লাস্টে একটা কাজ আমরা করছিলাম, যেটা হচ্ছে রিটার্ন 0, অবশ্যই মনে আছে তোমার, এই যে রিটার্ন 0। এবার এর মধ্যে আমরা কাজ করবো। তো প্রথম কোড আমাদের কি হবে, আমি যদি 1 নম্বর দিয়ে লিখি, 1 নম্বর কোড এটা হবে হচ্ছে তিনটি সংখ্যা যোগ। খুবই সহজ, তিনটি সংখ্যা যোগ। তাহলে কি হবে, আমি তিনটা সংখ্যা ইনপুট আকারে নিয়ে নিই। ইনপুট নেওয়ার জন্য আমি আগে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল গুলো ধরো আমি ইন্টিজারে নিই, ধরো আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, তো ইন্টিজার a, b, c, এই যে গেল। এবার আমি ধরো স্ক্যান করব, কিন্তু স্ক্যান করার আগে একটু সৌন্দর্যের জন্য আমি প্রিন্টএফ দিয়ে দিতে পারি, যে ইন্টার করো কয়েকটা নাম্বার, মানে কয়েকটা না, তিনটা। ইন্টার 3 নাম্বারস,
সেমিকোলন দিতে হবে অবশ্যই। এবার তুমি স্ক্যানএফ করতে পারো, স্ক্যানএফ করে তুমি এবার ইনপুট নিতে পারো। আমি আগে ডাবল কোটেশন দিয়ে দিই। এবার তিনটা যেহেতু নেবো তাহলে 3% D হবে। ফরম্যাট স্পেসিফায়ার মনে আছে তোমার আশা করি, একটা করে স্পেস দিবা, 3% D এভাবে। আর এখানে ওই কোন ভ্যারিয়েবলগুলোতে সেভ হবে সেগুলোর জন্য আমরা ওই ভ্যারিয়েবলের নামগুলো লিখে দিলাম। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা আর কিছুই না, এগুলো স্ক্যান করে ফেলেছি, মানে বাইরে থেকে ইনপুট দেওয়া নাম্বার। আমি যদি একটু ক্লিয়ারিফাই করে দিই যে ইনপুট দেওয়া তিনটি সংখ্যা, ইনপুটকৃত ইনপুট ইনপুটকৃত তিনটি সংখ্যা যোগ করে প্রদর্শন করা। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমি তিনটা সংখ্যা ইনপুট দিলাম। এবার কি করবো, যোগ করব। এবার ধরো যে তুমি অন্য আর একটা নতুন ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে যোগফলটা দিলে। ধরো আমি সাম নামে আর একটা ভ্যারিয়েবল তৈরি করলাম যেটা যোগফল বোঝাচ্ছে, সেটা দিয়ে আমি লিখে দিলাম সেটা সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। এবার খুবই সহজ জিনিসটা। এবার আমি সামটাকে প্রিন্ট করে দেবো, তাহলে কাজ শেষ। তাহলে প্রিন্ট এফ করার পরে আমি এর ভিতরে সামটা বসাবো, কিন্তু বসাতে হলে আমার অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। এটাও যেহেতু ইন্টিজার তাই আমি %d লিখতে পারি। %d লিখে এবার আমি শেষে %d এর জায়গায় কি আছে আসলে সেটা লিখে দিচ্ছি, সাম আছে। আর তুমি এখানে একটু ডেকোরেশনের জন্য লিখতে পারো দ্য সাম অথবা দ্য সামেশন অফ দ্য 3 নাম্বারস ইজ এই এই সংখ্যাটা, অথবা শুরুতে দা না লিখলেও হবে। সাম অফ দ্য 3 নাম্বারস ইজ অথবা সামেশন অফ দ্য 3 নাম্বারস ইজ এত। তাহলে আমি যদি এটা রান করি, খুব সম্ভবত এখানে কোনো ভুল নেই, দেখি চলো আমরা রান করে দেখি। তিনটার 3 নাম্বারস, আমি ধরো তিনটা নাম্বার দিলাম 18, 19, 37। যদি আমি ই করি তাহলে দেখো এটা শেষ হয়ে গেল এইভাবে। তাহলে আবার ঝামেলা হলো, কি ঝামেলা হলো আমরা দেখি চলো। ইন্টিজার এ বি সি, তারপর প্রিন্টএফ ইন্টার 3 নাম্বারস আসলো খুব সুন্দর মতো। 18, 18, 37 দিয়েছি, 19 দেওয়া হয়নি, 18। আচ্ছা যাই হলো, ইন্টার 3 নাম্বারসের পরে স্ক্যান অফ করলাম তিনটা। আচ্ছা এই যে সমস্যা হয়েছে, এখানে স্ক্যান করার সময় অ্যান্ড দিতে হয়। এই যে দেখো ভুল কিন্তু হতেই থাকে, বুঝতে পারছো, সেখানে প্র্যাকটিস করতে হয়। আমার সিতে অত বেশি প্র্যাকটিস নেই, আমার প্র্যাকটিস পাইথনে, সে কারণে সিটা আমার একটু ঝামেলা হয়। এই যে এখানে অ্যাড্রেস বোঝাতে অ্যান্ড দিতে হবে। এবার দেখো এবার ঠিক আছে, এবার আশা করি ঠিক আছে। তো আমি ধরো তিনটা সংখ্যা ইনপুট দিলাম, ইনপুট দিলে এই দেখো সামেশন অফ দ্য 3 নাম্বারস ইজ 74। তো যোগ করে দেখো 74 আসবে। তো আশা করি বুঝতে পারছো, এটা তোমার খুবই সহজ লাগবে, এটা পারার কথা। এবার 2 নম্বরে যেটা দেখবো ওটাও খুবই সহজ, একই জিনিস কিন্তু যোগ করবো না, এবার আমরা গড় নির্ণয় করব। তাহলে কি গড় মানে কি, গাণিতিক গড়। তাহলে আমরা কি করব, কোনো কাজ নেই, এই তিনটা যোগ করে আবার সেটাকে 3 দিয়ে ভাগ করবো। তাহলে আমি আরেকটা নতুন ওই ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমি ধরে নিয়েছিলাম যে তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যা, তুমি চাইলে এটা এগুলোকে ফ্লোটও নিতে পারতে, সমস্যা নেই। যদি ফ্লোট নিতে তাহলে আরো সুবিধা হতো, যে আমি যে সংখ্যা ইনপুট দিয়েছি সেগুলো পূর্ণ সংখ্যা না, যে কোনো সংখ্যা ইনপুট দিতে পারতাম। তো ধরে নাও আমি পূর্ণ সংখ্যা ইনপুট দেবো আর রেজাল্ট যে কোনো কিছু আসতে পারে। তো এবার ধরো গড় নিন, এখন গড় তো পূর্ণ সংখ্যা হবে এমন কোনো কথা নেই, কারণ গড়ে তো পদ সংখ্যা দিয়ে ভাগ করা হয়। সে কারণে তখন আমি গড়ের জন্য একটা নতুন ভেরিয়েবল নেব, কিন্তু সেটা নেব ফ্লোটে। তাহলে ফ্লোট অ্যাভারেজের জন্য গড়ের ইংলিশ যে অ্যাভারেজ, সেটা কি মনে আছে? যদি মনে না থাকে তাহলে তুমি একবারে মিন লিখতে পারো, গড়ের ইংলিশ হচ্ছে মিন, অ্যারিথমেটিক মিন, অথবা তুমি এম লিখতে পারো, কোনো সমস্যা নেই, যা ইচ্ছে লেখো। আমি ধরো অ্যাভারেজ লিখলাম, AVG, অ্যাভারেজের জন্য AVG। এটা ইকুয়ালস টু ওই যে যোগফল ছিল আমার কাছে সাম, এই যে যোগফল আছে সাম, এটাকে আমি ভাগ করবো হচ্ছে 3 দিয়ে। তাহলে আমার কাজ শেষ। এই যে দেখো গড় চলে আসলো। এবার আমি কি করব, সামেশন অফ দ্য 3 নাম্বারস ছিল, আমি এখানে সামেশন না দিয়ে আমি দেবো অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস। অ্যাভারেজ অফ দ্য 3 নাম্বারস ইজ, এখানে %d হবে না, যেহেতু আমি অ্যাভারেজটা প্রিন্ট করতে চাচ্ছি। অ্যাভারেজটা যেহেতু ফ্লোট, তাহলে এখানে %f হবে, আর এখানে ভ্যারিয়েবলের জায়গায় হবে AVG। তাহলে কাজ শেষ। এবার যদি আমি রান করি এটাকে, তাহলে দেখো কি আসে।
ইন্টার 3 নাম্বারস, এটা 18 দিলাম, 19 দিলাম, 37 দিলাম। ক্যালকুলেটরে করে দেখো এটার গড় কত হয়। 37 37 74, 3 24 72, 24.6666 এমন হওয়ার কথা। আচ্ছা শুধু 24 আছে, 18 19 37, শুধু 24 কেন? 18 19 যোগ করে 37, আর 37 আরো 74, 24 পয়েন্ট কত আসার কথা না? আচ্ছা চলো আর একবার দেখি। তো এটা কি হলো, সাম ডিভাইডেড বাই 3। এখন সাম যদি ফ্লোটে দিতাম, সাম যদি আমি ফ্লোটে দিই আর যদি এবার আমি রান করি, তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে ধরো 18 19 37, এই তিনটা সংখ্যা আমি ইনপুট দিচ্ছি, 24.67 আসলো। আর এটা যদি ইন্টিজার দিই, তাহলে এটা ইন্টিজার দিলে আরেকবার দিয়ে দেখি তো, 18 19 37, এটা 24.00 দেখাচ্ছে কেন? আমার যে গড় আছে সেটাকে তো আমি তো ফ্লোটই নিয়েছি, তারপরেও সমস্যা। আচ্ছা তাহলে ঝামেলা এড়ানোর জন্য তুমি ফ্লোট দিয়ে কাজ করো, সমস্যা নেই, এগুলো ফ্লোট নিয়ে কাজ করো। এখানে একটা কারণ থাকতে পারে যে আমি যে এটা ফ্লোটে নিয়েছি, কিন্তু ফ্লোট সমান দিয়ে আমি যা দিয়েছি সেইগুলো তো আবার ইন্টিজার, এই সামটা তো ইন্টিজার, হয়তোবা এই সমান চিহ্নের এক পাশে ফ্লোটের জিনিস আর এক পাশে ইন্টিজারের জিনিস, সেটা হয়তোবা হয় না, সে কারণে সবকিছু তুমি ফ্লোট নিয়ে কাজ করো তাহলেই হবে। এখন আমারও তো দুর্বলতা আছে, তারপরেও যেটুকুই হচ্ছে। আর এটা তোমার কখনোই পরীক্ষায় আসবে না, সে কারণে অত ঝামেলা নেই। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই মানে লেখার নিয়ম মোটামুটি সবারই একই, মানে এই ফ্লোট নাকি ইন্টিজার এগুলো নিয়ে ঝামেলা হবে না। তাহলে আমি যদি ঝামেলা এড়াতে সবই ফ্লোট নিয়ে কাজ করি, ফ্লোট নিয়ে কাজ করলে আমার আরো সুবিধা, তা তো বলছিলামই তো, তাই না? যে তুমি যে কোনো সংখ্যায় দিতে পারো যদি ফ্লোট নাও, তাহলে ফ্লোটই নিয়ে দেখি। তো ফ্লোট নিলে তখন আবার যদি আমি 18 19 37 যদি দিয়ে দিই, তাহলে 0.00 হয়ে গেছে, কারণ এই যে দেখো এখানে %d রেখে দিয়েছি, এগুলো %f হবে। এই যে %f যদি দিয়ে দিই, এবার যদি রান করি, আবার আমি ইনপুট দিয়ে দিচ্ছি, একটা কোডে অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম। এই যে দেখো 24.666667। তো আশা করি বোঝা গিয়েছে। তো ঝামেলা কেমনে এড়াবা, দেখছো গড় যেহেতু একটা ফ্লোট ভ্যালু, তাই তুমি সব জায়গায় ফ্লোট নিয়ে কাজ করো, কারণ তোমার অ্যান্সার তো সেই ফ্লোটেই দিতে হবে না, সে কারণে তুমি সব জায়গায় ফ্লোট নিয়ে কাজ করো, তাহলে আর ঝামেলা হবে না। তো এবার আমরা 3 নম্বর প্রোগ্রামে যাই। তো এই দুটো তো মোটামুটি বোঝা গেল। এবার আমরা একটু ম্যাথমেটিক্যাল কাজ কাম করবো, যেমন ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আজকে যত কিছু কোডিং করব, মানে আর যা যা করবো সবকিছু হচ্ছে ইনপুটকৃত তথ্য থেকে, মানে একজন তথ্য ইনপুট দিয়ে দেবে আর তুমি সেই ভিত্তিতে ক্ষেত্রফল দিয়ে দিবা বা গড় দিয়ে দিবা বা তিনটা সংখ্যা যোগ করে দিবা, এমন। তো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কি লাগে বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, মানে শুধুমাত্র ব্যাসার্ধটা জানলে আমার ক্ষেত্রফলটা চলে আসে, এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কয়ার না? তাহলে শুধুমাত্র আমার জানা লাগবে ব্যাসার্ধ। তাহলে আমি ওই এই সব কিছু বাদ দিয়ে দিচ্ছি, ধরো আমি সব বাদ দিয়ে নতুন করে শুরু করলাম। এখন ব্যাসার্ধ যেহেতু আছে, তাহলে আমি ব্যাসার্ধের জন্য, এখন দেখো ক্ষেত্রফলটা তুমি কিসে পাবা? পাই মানে 3.1416, বা শুধু 3.14ও নেই, বেশিরভাগ খুব সম্ভবত শুধুমাত্র এটুকু নেই 3.14। তো সমস্যা নেই, ফুল নিলেও হবে। তো এটা একটা ফ্লোট ভ্যালু না, তো সে কারণে তুমি বুঝতে পারছো তুমি উত্তর কিন্তু দশমিকে পাওয়ার সম্ভাবনা বেশি, মানে সম্ভাবনা বেশি না, দশমিকেই পাবা। সে কারণে তুমি ফ্লোট নিয়ে কাজ করো, তাহলে ভালো হবে। তাহলে দেখো তুমি শুরুতে ফ্লোট নাও, ফ্লোট ফ্লোট আর এটা লিখে দাও। আর মানে কি? রেডিয়াস, মানে ব্যাসার্ধ। এটা তুমি রেখে দাও। ইনপুট নিবা তুমি, এটা তুমি ইনপুট নিবা, আর তুমি একটা ওই ভ্যারিয়েবল নিতে পারো যেটা হচ্ছে পাই। এটা তুমি ফ্লোট পাই, যেটার মান তুমি নিয়ে নিতে পারো, যেটা হচ্ছে 3.1416। শুধু 14 রাখলেই হয়, তারপরেও আরেকটা করে 3.1416 নিলে। আচ্ছা, তো এগুলো নেওয়া হলো। এবার আমরা কি করবো, এই আরটাকে আমরা চাইলে না, আরটাকে আমাদের ইনপুট নিতে হবে। তাহলে আমরা প্রিন্ট এফ করে আগে লিখে দিই, মানে একটু ডেকোরেশনের জন্য, যে আর ইনপুট দাও, মানে রেডিয়াস ইনপুট দাও। তাহলে ইন্টার রেডিয়াস লিখতে পারি।
ইন্টার রেডিয়াস মানে কি ব্যাসার্ধ ইনপুট দিন, তো দিয়েছেন। এবার আমরা স্ক্যানএফ করতে পারি। স্ক্যানএফ এর ভিতরে আমি কোনো আলাদা লেখা লিখতে পারবো না, শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে আমি কি স্ক্যান করতে চাচ্ছি? রেডিয়াস। তাহলে রেডিয়াসের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, তাহলে এটা হবে %f। আর বাইরে কোটেশনের বাইরে কমা দিয়ে আমার লিখতে হবে অ্যান্ড আর। অ্যান্ড চিহ্নটা না দেওয়াই আগের বার ঝামেলা হয়েছিল। আচ্ছা, এটা এভাবে হবে। তো ঠিকঠাক। এবার আমি যদি নতুন একটা ফ্লোট তৈরি করি, ফ্লোট ডেটা টাইপের একটা নতুন ভেরিয়েবল যেটা হচ্ছে এরিয়া। এরিয়া তুমি বড় হাতের লিখতে পারো যদি ছোট হাতের দেখতে ভালো না লাগে, তো আমি ছোট হাতের নিচ্ছি। তো এরিয়া ইকুয়ালস টু তুমি কি লিখবে বলো তো? পাই আর স্কয়ার না, তাহলে পাই ইন্টু আর। তুমি চেষ্টা করবে যাতে ওই ম্যাথ ফাংশনগুলো ব্যবহার করা না লাগে। এখন তুমি যদি চাও যে তুমি এখানে পাওয়ার ফাংশন নিয়ে 8 দিবা তারপর 2 দিবা, তাও হবে, আমি এটাও দেখাচ্ছি। তো প্রথমে তুমি কি নিবা? পাই। এখন আমি ধরো এখানে পাই লিখছি, পাই ইন্টু আর। তো এটা করে কি হলো? পাই আর স্কয়ার হয়ে গেল। তুমি চাইলে ওই ম্যাথ ফাংশন দিতে পারতে, পাওয়ার মানে পাওয়ার ফাংশন দিয়ে আর কমা 2, তার মানে তার স্কয়ার, কিন্তু সেটার জন্য আবার নতুন হেডার ফাইল লিখতো ইনক্লুড math.h। তো সে কারণে আমি আর ঝামেলা করলাম না, এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম। আচ্ছা, এখানেও একটা সেমিকোলন হবে অবশ্যই। এবার কি করব? এই যে আমি তো এরিয়া তো পেয়ে গেছি, এবার এটা প্রিন্ট করে দিলে হয়ে গেল। প্রিন্টএফ এখানে কি করব? এখানে লিখবো যে এরিয়া অফ দ্য সার্কেল ইজ, এটা অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? সার্কেল ইজ, এটা হবে হচ্ছে এই যে সমান চিহ্ন দিলাম, অথবা তুমি চাইলে কোলন দিতে পারো আরো সুন্দর দেখানোর জন্য। এখানে তুমি এরিয়াটা প্রিন্ট করবে, এটা যেহেতু ফ্লোট ডেটা টাইপের, তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার হবে %f। আর বাইরে আমি সেটা লোকেট করে দেবো, মানে ভ্যারিয়েবলের নামটা লিখে দেবো এরিয়া। দেখো আমার কাজ কিন্তু হয়ে গেছে। খুবই ছোট সুন্দর একটা প্রোগ্রাম, আর পরীক্ষায় আসে। ধরো আমি রেডিয়াস দিলাম, ধরো এটা ধরো দিলাম, তাহলে দেখো এরিয়া অফ দ্য সার্কেল ইজ 1039.48। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে এটা চেক করে দেখতে পারি, তাহলে দ্রুত হয়। নাহলে তুমি ক্যালকুলেটর চেক করে দেখো। মানে এমনি জাস্ট ঠিক আছে নাকি সেটা দেখার জন্য, মাঝে মাঝে তো কোডে অনেক ভুল হচ্ছে। আচ্ছা, তো ক্যালকুলেটর সেট আপ করে চলে আসলাম। তো তাহলে আমার ইনপুট কি ছিল দেখো তো? আমার ইনপুট ছিল হচ্ছে 18.19, আর সেটার ওই অ্যান্সার হিসেবে দিয়েছে 139.48। তো চলো আমরা একটু দেখেই নিই। তো তাহলে পাই আর স্কয়ার, তাহলে আমি পাই তো 3.1416 দিচ্ছি, তাহলে 1416 ইন্টু আর স্কয়ার, আর কত? 18.19 স্কয়ার, তাহলে এটার মান আসছে 139.480356 480347। তাকে একটু এদিক ওদিক হয়, বুঝতে পারছো? কিন্তু মানে 99.99% অ্যাকুরেটই হয়। মানে যেটুকু একটু ঝামেলা হয় ওটুকু সি এর এই কম্পাইলারের দোষ। আর তোমার মোবাইলেও একটু চেঞ্জ আসতে পারে, সেটা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। মোটামুটি ঠিক থাকলেই হবে, মানে কাছাকাছি থাকলেই হবে। তো তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা কি দেখলাম? ত্রিভুজের ক্ষেত্রফল নাম করে বৃত্তের ক্ষেত্রফল দেখে ফেলেছি, তাই না? বৃত্তের ক্ষেত্রফল। এবার 4 নম্বরে আসছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে আমি নিজে করবো না বাড়ির কাজ দেবো? নিজে একবার করি, তারপরে আমি বাকি যত রকম সূত্র আছে সব বাড়ির কাজ দিয়ে দেবো না। তাহলে এটা কি বলতো? এরিয়ার সূত্র। আচ্ছা, এটাই বাড়ির কাজ দিয়ে পরে আরেকটা করি। এরিয়া কি বলতো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি হচ্ছে ইংলিশে বলা হয় বেস। বেস মানে ভূমি, BASE, বেস। আর উচ্চতা হচ্ছে হাইট, এই যে এটা। এখন তুমি বেস ইনপুট নিবা, হাইট ইনপুট নিবা, অথবা দুইটা একই সাথে নিবা, যে ইনপুট বেস এন্ড হাইট। স্ক্যানএফ করে একবারে দুইটাই নিয়ে নিবা, আলাদা করে নাও সমস্যা নেই, আলাদা করে নিলে বেশি লাইন হয়। আর তারপরে ওই কি করবা? তারপরে তুমি লিখবা যে ফ্লোট এরিয়া ইকুয়ালস টু কি করবা বলো তো? হাফ। তাহলে এটা 1/2 এভাবে করে ব্র্যাকেটে নিতে পারো, ইন্টু বি ইন্টু এইচ। তার আগে তুমি বি আর এইচ এগুলো
ওই ডিক্লেয়ার করে নিবা, তারপরে প্রিন্ট লিখবা যে ইনপুট বেস অ্যান্ড হাইট, তারপর তুমি স্ক্যান এফ করে বি আর এইচ স্ক্যান করে তুমি বি আর এইচ এই দুইটা নামের চলকের মধ্যে নিবা, তারপর তুমি এগুলো গুণ করবা, তারপরে এটা প্রিন্ট করে দিবা। তো তোমার বাড়ির কাজ থাকলো এটা। এবার আমরা 5 নম্বরে আসি। তো কোডগুলো সহজ লাগছে না বলো? আগের ক্লাসটা ভালো মতো বুঝেছো, মানে এটা আর কিছুই না। তো এবার 5 নম্বর কোডে যদি আসি, তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু আমরা করেছি, সে কারণে আমি একবার এখানেই যাচ্ছি। তো ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট শুধুমাত্র এই জিনিসটা একটু মনে করে দিই যে TC/5, আমরা তো 10-এ পড়ছিলাম TC, TF, TK এমন। তো নর্মালি এভাবে পড়া হয় C/5, C/5 equals to F minus 32/9 equals to K minus 273.15 ডিভাইডেড বাই 5। তো এই সমীকরণ ব্যবহার করে যে কোনো কিছু করা যায়। সাধারণত সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ করা হয়, তো এটা নিয়ে আমরা কাজ করি। তাহলে দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার জন্য আমার ফারেনহাইট সমান কি এটা লেখা লাগবে না, কারণ আমি তো ফারেনহাইটই বের করব। তাহলে ফারেনহাইট এক পাশে রাখো, যেটা বের করতে হবে। সেলসিয়াস থেকে আমরা যাবো ফারেনহাইটে, তাহলে ফারেনহাইট এক পাশে রাখো আর বাকি সব অন্য পাশে দিয়ে দাও। তাহলে কি লেখা যায়? F minus 32 সমান লেখা যায় 9টা এই পাশে গুণ করে দাও, 9C/5। অতএব F সমান কি হবে? 9C/5 প্লাস 32। এটা তুমি যদি ওই সি এর ভাষায় প্রকাশ করতে চাও তাহলে কেমন হবে? 9 গুণ সি ভাগ 5। তুমি চাইলে ব্র্যাকেটও দিতে পারো, কোনো দরকার পড়ে না, কারণ দেখো গুণ ভাগ এমন ভাবে রয়েছে যে তুমি ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। বুঝতেই তো পারছো, তাই না? ক্যালকুলেটরে যেমনে তোলো একদম সেমনে তোমার যেখানে ব্র্যাকেট দেওয়া লাগবে দিতে হবে। ক্যালকুলেটর চালানোর সময় যেখানে যেখানে তুমি ব্র্যাকেট দিবা সেখানে তোমার ব্র্যাকেট দিতে হবে, আর যেখানে না দিলেও সমস্যা নেই, সেখানে এখানেও না দিলে সমস্যা নেই। আর প্লাস 32। আশা করি বোঝা গিয়েছে, এইভাবে তুমি করে ফেলতে পারবে। তো চলো এটা আমরা করি। আর ফারেনহাইট থেকে সেলসিয়াস এটা বাড়ির কাছে দিয়ে দেবো। চল দেখো, সেলসিয়াস থেকে ফারেনহাইট এটা। তো প্রথমে আমি ফ্লোট সি লিখতে পারি, এটা হচ্ছে সেলসিয়াস। বড় হাতের সি অথবা ছোট হাতের সি লেখা যায়, আমি বড় হাতেরই লিখছি যেহেতু বড় হাতেরই লেখা হয় সি এফ এগুলো। তো আমি বাকি সবকিছু বাদ দিয়ে দিচ্ছি। তো আমি কি করব, আমি শুরুতে এটা ইনপুট নিয়ে নেব। তাহলে আমি আগে একটু সৌন্দর্যের জন্য একটা প্রিন্টএফ দিই। প্রিন্টএফ দিয়ে এর ভিতরে আমি দেব হচ্ছে ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস, অথবা ইন্টার সেলসিয়াস টেম্পারেচার যা ইচ্ছা। তো তারপর আমি কোলন দিয়ে স্পেস দিয়ে দিলাম, আর এখানে একটা সেমিকোলন অবশ্যই দেওয়া লাগবে। এরপর কি করব, এরপর এই যে এই জিনিস দিলেই হয়ে গেল। আমরা কি বের করলাম যে F ইকুয়ালস টু 9C/5 প্লাস 32। তো এটা লিখতে পারলেই হয়ে গেল। তো এই ম্যাথমেটিক্যাল এটুকু তো আমরা করতে পারি, তাই না? এখন F তো নতুন চলক, সেটাকে তো অবশ্যই ডিক্লেয়ার করা লাগবে। সে কারণে ফ্লোট F ইকুয়ালস টু 9 into C/5 প্লাস 32। তো এই কাজ আমরা করতে পারবো। দেখো আমার কিন্তু কাজ হয়ে গিয়েছে, কিন্তু এখন এই এফটাকে প্রিন্ট করলে হয়ে গেল। তাহলে আমি এবার প্রিন্ট করবো এটা। আমার ইনপুট নেওয়ার পরে আর কোনো কাজ নেই, না সরি, ইনপুট নেওয়ার পরে সেটাকে কনভার্ট করলাম ফারেনহাইটে, তারপরে আমার কাজ হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার কি হবে যে টেম্পারেচার ইন ফারেনহাইট বানানো আমি জানি না, আন্দাজে দিয়ে দিচ্ছি। ফারেনহাইট ইজ, আমি তারপরে এভাবে দিচ্ছি, আর তারপরে এই যে এফটা এটাই তো আমি এখানে বসাবো, তাই না? এখন এটা তো ফ্লোটে আছে, তাহলে এটা পার্সেন্ট এফ এ যাবে। আর তারপরে আমি ধরো এককটাও দিয়ে দেবো ডিগ্রি ফারেনহাইট। এখন ডিগ্রির চিহ্ন কনে আছে আমার জানা নেই, তোমার মোবাইলে সহজেই পাবা নেই। এখন ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি চিহ্ন কনে এটা খুঁজ দিছে, আর টাইম ওয়েস্ট করছি না, আমি শুধু এফ লিখলাম, তুমি ডিগ্রি ফারেনহাইট লিখে দিও। আর না হলে আমি আর একটা কাজ করি, এই কিবোর্ড দিয়ে দেখি হয় নাকি। না, অফ হয়ে গেছে কথা। আচ্ছা, তাহলে আমি শুধুমাত্র একটা এফ রেখে দিচ্ছি, না হলে ইংলিশে লিখে দিই ডিগ্রি ফারেনহাইট। না, ভালো কথা, আমি তো এখানে তো লিখে দিচ্ছি টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ, তাহলে আর লাগছে না। তো দেখো আমি এবার কোটেশনের বাইরে ওই ভ্যারিয়েবলটাও লিখে দিচ্ছি, যেটা হচ্ছে এফ।
তাহলে দেখো খুবই সহজে আমাদের কিন্তু কাজ হয়ে গেল, কিন্তু কাজ হলেও হয় না। এই যে এখানে সেমিকোলন বাকি ছিল, আর আরো একটা ঝামেলা ছিল, তো স্ক্যান এফই করিনি। এই যে এই সিটাকে যে আমার ওই ইনপুট নিতে হবে তাই তো করিনি। তাহলে স্ক্যান এফ এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যাবে হচ্ছে %f, তাই না? সেলসিয়াসটা তো ফ্লোটে নিয়েছি, তাহলে %f, তারপরে বাইরে যাবে হচ্ছে অ্যান্ড সি, তো তারপর সেমিকোলন। এবার মনে হয়ে গেছে, তো চলো দেখি রান করে। তো ইন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস আমি যদি ধরো কত ডিগ্রি দেবো, -40 দিই, আচ্ছা -40 পরে দিই, আমি ধরো ওই 36.89 দিই। এটা মানবদেহের তাপমাত্রা, আমরা ক্লাস 10-এ পড়ছিলাম এই জিনিসগুলো। তাপ ও তাপমাত্রা অধ্যায়, মানে পদার্থের তাপীয় অবস্থা অধ্যায়ে মানবদেহের তাপমাত্রা 36.89 ডিগ্রি সেলসিয়াস, যেটা 98.4 ডিগ্রি ফারেনহাইট হওয়ার কথা, দেখো তাই এসেছে। এবার আমি ধরো আরেকবার রান করি, -40 ডিগ্রি সেলসিয়াস যদি দিই তাহলে -40 ডিগ্রি ফেরত আসা উচিত, কারণ আমরা জানি যে সেলসিয়াস আর ফারেনহাইট দুইটা তাপমাত্রায় সেম থাকে -40 ডিগ্রিতে। মানে এগুলো জানা লাগবে না, এগুলো আসলে মানে এমনি আমি মানটা জানি, সে কারণে কতটুকু সঠিক আছে চেক করার জন্য আমি জানা মানগুলো দিচ্ছি। তুমি যে কোনো মান নিয়ে চেক করতে পারো, সমস্যা নেই। তো এখন আমি একটা জিনিস এখান থেকে একটু দেখাতে চাই। দেখো, তুমি একটা সুন্দর প্র্যাকটিস হবে যদি তুমি একটা কাজ করো। দেখো, তুমি এখানে সি আর এফ দুইটা ভেরিয়েবল ব্যবহার করেছো, তাই না? এখন একটা ভেরিয়েবল তুমি ইনপুট নিয়েছো, ঠিক আছে, আর একটা ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করেছো। এখন তুমি যদি সামগ্রিকভাবে চিন্তা করো তাহলে তুমি দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছো, দুইটাই ফ্লোট। সে কারণে তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে আবার নতুন করে ফ্লোট না দিয়ে এইখানেই তুমি ফ্লোটটা, ওই দুইটাই যে ফ্লোট সেটা তুমি শুরুতে বলে দিলে, তাহলে আরেকটু মার্জিত হয় জিনিসটা। তুমি প্রথমে বলে দিচ্ছ যে সেলসিয়াস আর ফারেনহাইট এই দুইটাই হচ্ছে একটা ফ্লোট ভেরিয়েবল, এবং সেলসিয়াস আমি ইনপুট নেব, আর সেলসিয়াস ইনপুট নেওয়ার পর সেখান থেকে আমি ফ্লোটকে একটা মান দেব। এখন এই শুধুমাত্র সি ইনপুট দেবো বলে তার সাথে ফ্লোট থাকা যাবে না এমন না, এটা মানে তো ডিক্লেয়ার করা, মানে ঘোষণা দেওয়া যায় এগুলো একটা ভেরিয়েবল। তুমি ভেরিয়েবল তৈরি করে দিলে, এবং তৈরি করে সেলসিয়াসটা তুমি ইনপুট নিলে, আর ফারেনহাইট তুমি সেলসিয়াসের মাধ্যমে মান দিলে। কিন্তু শুরুতেই তুমি এটা যদি করে দাও তাহলে সুন্দর দেখায়, তো সে কারণে কোডটা এমন রাখো খুবই সুন্দর দেখাবে। তো দেখো, আমি যদি 18.19 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিই এখানে, তাহলে ফারেনহাইটে কত দেখাবে? 64.74। বুঝতে পারছো? তো এবার তোমার বাড়ির কাজ হবে, এটা তো খুব সহজেই হয়ে গেল। এবার তোমার বাড়ির কাজ হবে, এটা হচ্ছে ভিআই নাম্বার, এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি এগুলো দিয়ে আরো চেষ্টা করবো। দেখো, সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া কিন্তু খুবই সহজ, এই পাশ আর এই পাশ কাটা যায়, সেলসিয়াসের সাথে 273.15 যোগ করলে কেলভিন চলে যায়, আর কেলভিন থেকে 273.15 মাইনাস করলে সেলসিয়াসে চলে আসে। এটা সহজ। তুমি চেষ্টা করবে হচ্ছে ফারেনহাইট আর কেলভিন এগুলোর কনভার্সন নিজে চেষ্টা করবে। এগুলো ধরো বাড়ির কাজে দিলাম আমি, HW, এগুলো তুমি খাতায় করা লাগবে না, কারণ ফারেনহাইট আর কেলভিন কথা কেলভিন দিয়ে দেয়ই না, সবসময় সেলসিয়াস ফারেনহাইটে থাকবে সবসময়। সে কারণে তুমি কেলভিন ফারেনহাইট এগুলো খাতায় করার দরকার নেই, এগুলো এমনি কোডিং সিএফ এর মধ্যে নিজে একটু করে দেখবো কাজ করে নাকি। মানে অ্যাকুরেসি জিনিসটা খুবই দরকার, অ্যাকুরেসি খুবই দরকার, লিখে দিই অ্যাকুরেসি খুবই দরকার, কারণ কখন কোন জায়গায় ভুল চলে যাবে কোনো ঠিক নেই। দেখো, আমার অহরহ ভুল যাচ্ছে, মানে আমি তো তাও টেকনোলজি নিয়ে করছি। তুমি তো যখন পরীক্ষায় লিখবা, আমি যখন পরীক্ষায় লিখবো তখন তো হাতে কলমে, তখন তো কোনো টেকনোলজি নেই। আমার তো এখন টেকনোলজি থেকে আমি ধরো এখানে ধরো লিখতে যাচ্ছি ইনক্লুড, দেখো ইনক্লুড চলে আসছে, তারপরে math.h লিখবো, আচ্ছা ওই চিহ্ন দিয়ে math.h, দেখো আমার কিন্তু সব চলে এসেছে, আমি এখন খালি এই যে দেখো math.h। তো আমার কিন্তু ভুল হওয়ার চান্স কম, তারপরেও এত ভুল হচ্ছে, বুঝতে পারছো? সে কারণে সাবধান থাকতে হবে, আর প্র্যাকটিস করতে হবে যাতে অ্যাকুরেসিটা বাড়ে। কোড তুমি বুঝে যাবে খুব সহজেই, আর কোনো সমস্যা হবে না কোড বুঝতে, মজাও লাগবে। কিন্তু ভুল হবে বিভিন্ন জায়গায়, যে সেমিকোলনে ভুল হবে, অথবা স্ক্যানএফ এর যে এন্ড দিতে হয় এখানে ভুল হবে, অথবা কোন এক জায়গায় ভুল হয়ে যাবে, মানে এমন জায়গায় ভুল হবে যে তুমি ভাবতে পারবে না যে এখানে ভুল হয়ে গিয়েছে। বুঝতে পারছো? তো তাহলে বুঝতে পারলে এগুলোই ছিল ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম। এগুলো করানোর জন্য এই ভিডিওটা আমি করছি আর কি। কিন্তু এবার আমরা আসল যে জিনিস শিখবো, মানে আসল জিনিস না, মানে এই ভিডিওতে এটা শেখানোর উদ্দেশ্য ছিল না, কারণ এগুলো তুমি এমনিই পারতে। এই ভিডিওতে মূল শেখানোর উদ্দেশ্য হচ্ছে ফ্লো চার্ট।
ফ্লো চার্ট করার জন্য আমাদের কি করতে হয়? ফ্লো চার্ট মানে প্রবাহ চিত্র না, মানে এখান থেকে এখানে হয়, এখান থেকে ওইদিকে হয়, এদিক থেকে ওইদিকে যায়, এরকম কিছু চিত্র না। সেগুলোর জন্য আমাদের কিছু প্রতীক মুখস্থ করা লাগবে, মানে মনে রাখা লাগবে। সেগুলো আমি দেখাচ্ছি। দেখো, শুরু আর শেষ, মানে প্রত্যেকটা ফ্লো চার্টের শুরুতে শেষে দেখবে এমন একটা চিহ্ন আছে যেটা দিয়ে শুরু আর শেষ বোঝাবে, মানে এটা হচ্ছে স্টার্ট আর ইন্ড। প্রত্যেকটা ইনপুট আর আউটপুটের জন্য আমাদের এই সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা ইনপুট আর আউটপুটের জন্য, বুঝতে পারছো? আরেকটা জিনিস তোমাকে লিখে দিই, শুরু করার জন্য তুমি স্টার্ট লিখবা, আমি অন্য কালার দিয়ে লেখাই, মানে তুমি কি লিখবা সেটা আমি বলতে চাচ্ছি আর কি। ধরো আমি একটা কালার নিয়ে নিই, তো শুরু করার জন্য তুমি লিখবা স্টার্ট, মানে আমি এখানে যা লিখলাম সেটাই তুমি লিখবা স্টার্ট, আর শেষ করার জন্য তুমি লিখবা এন্ড। আর ফ্লো চার্টের মধ্যে তুমি ইনপুট নেওয়ার জন্য স্ক্যান F10F আবার লিখতে যাও না, কারণ এটা হচ্ছে নিজের মতো একটা লেখা আর কি, মানে এটা কোনো নিয়ম মেনে লেখা হয় না ওইভাবে। তারপরেও একটা বইয়ের নিয়ম, মানে বইয়ের একটা স্ট্যান্ডার্ড যদি ফলো করতে চাও, তাহলে ইনপুট নেওয়ার সময় তুমি ইনপুটই লিখবা, মানে কোডের মধ্যে তুমি যেগুলো স্ক্যান লেখছো সেগুলো ফ্লো চার্টে সেই ইনপুটই লিখবা, আর আউটপুটের এটা লিখবা প্রিন্ট, বুঝতে পারছো? আর শুরুটা বড় হাতে লিখবা, মানে সবকিছুতে শুরুটা বড় হাতে লিখবা, তাহলে বইয়ের স্ট্যান্ডার্ড ফলো করা হবে। আর এই চিহ্নটা কি? এটা হচ্ছে প্রক্রিয়াকরণ, বা আমি যদি লিখি প্রসেসিং, এটা হচ্ছে প্রসেসিং এর জন্য এই ঘরটা ব্যবহার করা হয়। এর মধ্যে যত রকম ম্যাথমেটিক্যাল কাজ কাম, ভ্যারিয়েবল ধরা সবকিছু, মানে ইনপুট আউটপুট আর স্টার্ট এন্ড বাদ দিয়ে আরো কিছু জিনিসপাতি বাদ দিয়ে সবকিছু এখানে প্রসেসিং এর যত কাজ কাম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তুমি ভ্যারিয়েবল ধরছো, তুমি ভ্যারিয়েবলের মান চেঞ্জ করছো, বা যে কোনো কিছু এখানে। আর এইগুলো কি? এগুলো হচ্ছে আসলে দিক প্রবাহ। দিক প্রবাহ মানে কি? বা প্রবাহের দিক, মানে এগুলো আসলে কিছুই না, মানে যে একটা থেকে আরেকটা যে অ্যারো দিয়ে দেখায় না, সেই অ্যারোই বোঝানো হয়েছে। এটা মনে রাখার মতো কিছু না। দিক প্রবাহ বা প্রবাহের দিক, এটা হচ্ছে সংযোগ। এখন সংযোগ কি কেন হয় পরে বুঝবো, এই ক্লাসে সংযোগ আমরা দেখবো না, মানে কাজে লাগবে না আর কি। আর এটা তুমি দেখতে পারো, এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত বা তুমি শর্ত বলতে পারো এটাকে। আর এগুলো কি জিনিস আমিও জানি না, বইতে বারবার দেখি ভুলে যাই। এগুলো কোনো উদাহরণে নেই, কোনো কাজে লাগবে না এগুলো, মানে যদি যদি নাও তোলো তাও সমস্যা নেই, এগুলো বাদ, এগুলো কোনো কাজে লাগবে না। খুব সম্ভবত ওই যে এক্সট্রা তথ্য মতো দেওয়ার জন্য, মানে সাইড নোট দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। আমাদের বইতে এমন কোনো উদাহরণ নেই যেখানে সাইড নোট বা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়েছে। তো আমাদের মূলত লাগবে এই 6টা, আর এই ভিডিওতে লাগবে হচ্ছে এই 4টা। এখন এই 4টার ভিতরে এই জিনিস আবার তো কিছুই না, এটা তো শুধুমাত্র ওই অ্যারো বোঝাচ্ছে। তো এই 3টা লাগবে মূলত আমাদের। আর সংযোগ কি জিনিস আমি একটু বলে দিই। স্টার্ট সব সময় শুরু হয় ওই একটা অ্যারো দিয়ে, আর এন্ডও সবসময় একটা অ্যারো দিয়েই হবে। এখন তোমার যখন একটু জটিল ফ্লোচার্ট চলে আসবে, তখন দেখবে যে অনেকগুলো অ্যারো আছে। এখন সবগুলো অ্যারো থেকে তো তুমি আর এন্ড করতে পারছো না, মানে একবারে তো শেষ করতে পারছো না। সবগুলো অ্যারোকে একটা অ্যারো বানিয়ে তারপরে তোমার শেষ করতে হয়। সে কারণে সবগুলো একবারে আমরা একটা ওই গোলের উপর নিয়ে আসি, তার মানে সবাই একমত হয়ে গেল। এবার তুমি এখান থেকে এন্ড লেখো, বুঝতে পারছো? মানে এন্ডটা কখনো এমন হয় না যে অনেক কয়টা অ্যারো এসে একবার এন্ডের ভিতর পড়লো। স্টার্টও এমন হয় না যে একবারে একটা স্টার্ট থেকে অনেকগুলোতে গেল, এমন হয় না। মানে স্টার্ট এন্ড এর সাথে কখনোই একাধিক অ্যারো লেগে থাকবে না, সবসময় একটা অ্যারো লেগে থাকবে। এখন সবকিছু মিলানোর জন্য সংযোগ করা হয়, আরো ব্যবহার আছে, এগুলো আমরা পরে দেখবো, মানে অত কঠিন করে দেখার কিছু নেই। আর সিদ্ধান্ত শর্ত কি? ওই যে কন্ডিশন পড়ায়নি তোমাকে, বিভিন্ন সিদ্ধান্তের আওতায় এখানে কি করা হয়, কন্ডিশনে কি করা হতো বলতো? যেমন ধরো এই যে জোড় বিজোড়, এটা যখন আমরা হিসাব করছিলাম, বা ধরো পজিটিভ নেগেটিভ হিসাব করছিলাম, কি করছিলাম? এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্রিন্ট করবো পজিটিভ, এ যদি লেস দেন 0 হয় প্রিন্ট করবো নেগেটিভ, এ যদি সমান সমান 0 হয় প্রিন্ট করবো 0। তো এখানে এমন ধরো আমি এ গ্রেটার দেন 0 করলাম, আর তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এটার মানে হচ্ছে এ কি গ্রেটার দেন 0, মানে এটা আসলে একটা চেক করছে যে এ আসলে গ্রেটার দেন 0 কেন। এটার সবসময় দুইটা উত্তর থাকে, একটা হচ্ছে হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তাহলে কি করবে, আর যদি না হয় তাহলে কি করবে, এখানে আবার দিতে হয়। যদি হ্যাঁ হ্যাঁ হয় তার মানে কি, যে এ অবশ্যই 0 থেকে বড়, তাই আমি এখানে লিখে দেবো প্রিন্ট এ, বুঝতে পারছো? আর যদি না হয় তাহলে আবার চেক করবে এটা 0-র সমান নাকি 0-র থেকে ছোট, মানে তুমি বুঝতে পারবে না। এখন এই দুইটা না বুঝলেও হচ্ছে, আমরা মূলত যে প্রসঙ্গে ছিলাম সেখানেই থাকি। তো এই 3টা নিয়ে আমরা কাজ করব। তো যে তো চলো আমরা একটা উদাহরণ দেখে তাহলে বুঝে নিই, তাহলে ভালো হবে। তো প্রথমে প্রিন্টিং এর জন্য শুরুতে আমরা কি করব, শুরুতে প্রত্যেকটা ফ্লোচার্ট আগে স্টার্ট হবে, সে কারণে আমি স্টার্ট করে নেব।
তো আমি যদি স্টার্ট করে নিই এটা, তো আমি স্টার্ট করছি, এই যে স্টার্টের পরে এবার কি করব, স্টার্টের পরে এবার আমার উদ্দেশ্য প্রিন্টিং আর কিছু না, তাহলে আমি প্রিন্ট কিছু একটা করে শেষ। তাহলে আমি প্রিন্ট কিছু একটা করব। এখন প্রিন্টিং দেখো, প্রিন্ট প্রিন্ট কি ইনপুটের অংশ না, সরি আউটপুটের অংশ প্রিন্ট, তাহলে ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, এগুলো একটু মনে রাখো, একটু ভিডিওটা পজ করে মুখস্থ করে ফেলো, তারপর তুমি খুব সহজেই করতে পারো। তাহলে প্রিন্টিং এর জন্য এই চিহ্নটা, তাহলে এটা প্রিন্টিং এর জন্য। ধরো কিছু একটা প্রিন্ট করবো, ধরো আমি আমার নামটা প্রিন্ট করব, তাহলে কি হবে, এটা একটু মানে সামনের দিকে হেলে গিয়েছে, তো অত বেশি হেলানো যাবে না, এই যে এটুকু রাখলে হবে। তো যাই হোক, এখানে তুমি প্রিন্টটা বড় হাতের লিখবে প্রিন্ট, তারপর যে কোনো কিছু যদি প্রিন্ট করার দরকার হয়, ধরো আমি রেডিয়েন্ট প্রিন্ট করলাম, এই যে প্রিন্ট হলো, তারপরে আমার কাজই ছিল প্রিন্টিং, তাই এখানেই শেষ। তাহলে আমি এটাকে এন্ড করে দিতে পারি। তাহলে এটা সবচেয়ে সহজ একটা কোড ছিল। আর এখানে অবশ্যই অ্যারো দিতে হবে এভাবে। তো এই যে এটা হচ্ছে তোমার ফ্লো চার্ট, তো এটা সবচেয়ে সহজ ফ্লো চার্ট, শুধু প্রিন্টিং, তাছাড়া আর কিছু না। এখন ধরো প্রিন্টিং ইউজিং ভ্যারিয়েবলস, তাহলে একই কাজ আমি স্টার্ট করছি, এন্ড করার জন্য আমি একটা রেখে দিই বা পরে রাখবো না। তো শুরুতে আমি স্টার্ট করব, স্টার্ট, এরপরে কি হবে, এরপরে আমি একটা ভ্যারিয়েবল ধরে নেব, ধরো আমি রেডিয়েন্ট নামক একটা কথা প্রিন্ট করব, তাহলে আমি একটা ভ্যারিয়েবল ধরবো অবশ্যই। এখন ভ্যারিয়েবল ধরা তো আর কোনো ইনপুট আউটপুট না, এটা তো একটা প্রসেস, তাহলে এটা এই যে প্রসেসিং এর জন্য যেটা ব্যবহার করা হয় সেই ঘরটা আমি নেব, তো সেখানে আমি একটা ভ্যারিয়েবল ধরে নেব। তো এই যে ভ্যারিয়েবল ধরো যে কোনো একটা নাম দিলাম, ধরো নেম ইকুয়ালস টু, ভ্যারিয়েবলের নাম তুমি যে কোনো কিছু দিতে পারো, সমস্যা নেই, এখানে কোনো ধরাবাঁধার নিয়ম নেই। নেম ইকুয়ালস টু আমি ধরো দিলাম রেডিয়েন্ট, এজ রেডিয়েন্ট। এবার এটাকে প্রিন্ট করবো, তাহলে হয়ে যাবে। এখন প্রিন্ট তো আউটপুটের অংশ, তাহলে এই যে এই চিহ্নের ভিতর পড়বে, তাহলে আমি এটা কপি করে আনছি। এটা এত বেশি হেলিয়ে দিও না, একটু অল্প হেলিয়ে দিও তাহলে হবে। আর এটা তাহলে হবে হচ্ছে প্রিন্ট। এবার আমি ভ্যারিয়েবল করতে পারবো। এখন এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তুমি খালি প্রিন্টের পরে ভ্যারিয়েবলের নাম লিখে দাও, তাহলেই হয়ে গেল। মানে ক্লোজার থেকে সহজ আর কিছুই নেই। হ্যাঁ, অ্যালগরিদম আছে আরো সহজ, এখানে বাংলায় লিখে দিতে হয়। শুরু করি, নেম ভ্যারিয়েবলের মধ্যে রেডিয়েন্ট কথাটি রাখি, নেম ভ্যারিয়েবলটি প্রদর্শন করি, তাছাড়া আর কিছু না, একই জিনিস, সেটা আমরা অন্য ক্লাসে দেখবো। তো আমি আস্তে আস্তে কঠিন থেকে সহজে যাচ্ছি। তুমি কোড পারো মানে তুমি ফ্লোচার্ট অলরেডি পারো, দেখো নতুন কিছুই লাগছে না। এবার প্রিন্ট করা শেষ, তাহলে আমি ক্লোজ করে দেবো, এটা মানে এন্ড করে দেবো, এতই সহজ। তাহলে এটা এন্ড করে দিলাম, শেষ। এটাই আমার উদ্দেশ্য ছিল, প্রিন্টিং ইউজিং ভ্যারিয়েবলস, শেষ। এবার কি করব আমরা, এবার আমরা একটু ইনপুট নেব, মানে স্ক্যান করব, কিন্তু এখানে আমরা স্ক্যান লিখবো না, আমরা এই ইনপুট কথাটাই লিখে দেবো। তাহলে আমি প্রথমে একটু শুরু করি, এই দেখো আমি যদি একটু স্টার্ট করি, জিনিসটা স্টার্ট করলাম। এবার কি করব, এবার আমি একটু ইনপুট নেব। তো আমি কি ইনপুট নিতে পারি, ধরো আমি ওই কি ইনপুট নেওয়া যায়, ধরো যে কোনো কিছু একটা ইনপুট নিয়ে সেটা ধরো প্রিন্ট করে দেবো আপাতত। তো কিছু একটা ধরো ইনপুট নিলাম আমি, ধরো কোনো একটা কিছু ইনপুট নিলাম, ইনপুট ধরো একটা সংখ্যা ইনপুট নিলাম, ধরো এজ ইনপুট নিলাম, বা ধরো নেম ইনপুট দিলাম, বা ধরো যে কোনো একটা কিছু ইনপুট নিলাম ভ্যারিয়েবলের মধ্যে। এখন কোডের মধ্যে যখন তুমি ইনপুট নাও, আগে তোমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেওয়া লাগে না, এখানে অত ঝামেলা নেই, বুঝতে পারছো, ইনপুট এ শেষ, মানে আমি এমন একটা জিনিস ইনপুট দেবো যেটা এর মধ্যে জমা হবে, আর কিছুই না। আর কোডের মধ্যে তোমার ডেটা টাইপ লিখতে হয়, ডেটা টাইপ লিখে ভ্যারিয়েবলের নাম লিখতে হয়, আগে ডিক্লেয়ার করতে হয়, ওই ঝামেলা এখানে নেই। ফ্লো চার্ট আসলে এমনি বোঝার জন্য যে আমি এই করব, মানে অত কোনো নির্ধারিত নিয়ম নেই। আমি ইনপুট এ করলাম, সেটাই প্রিন্ট করে দিই, তাছাড়া আপাতত আর কোনো কাজ দেখছি না। এখন যখন তুমি ম্যাথমেটিক্যাল কাজ কাম করবো, তখন আবার এর সাথে আরো বিভিন্ন কিছু করবো। তো আপাতত যেহেতু আমার কোনো উদ্দেশ্য নেই, তাই আমি এটাই প্রিন্ট করে দিই। তো ইনপুট এ করে সেটাই প্রিন্ট করে দিলাম, ধরো প্রিন্ট এ, শেষ। তারপর আমি শেষ করে দিচ্ছি ইন্ট, তাহলে এটা আমি ইন্ট দিয়ে শেষ করে দিচ্ছি। আশা করি বোঝা গিয়েছে, এটা খুবই সহজ জিনিস। চলো আর একটু সামনে আগাই। তিনটি সংখ্যার যোগফল এবার থেকে একটু ইন্টারেস্টিং হবে। তো দেখো আমি শুরু করছি এটা, তো প্রথমে স্টার্ট করে দিলাম। এবার তিনটি সংখ্যার যোগফল। এখন একটা জিনিস কিন্তু আমি কোডিং করার সময় বলছিলাম, আমরা যে কোডই তৈরি করবো সেগুলো হচ্ছে ইনপুটকৃত তথ্যের উপর ভিত্তি করে, কারণ আমরা তো মানে
কোডিং করতে করতে বড় হয়েছি, তাই না? মানে এতদিনে তো একটু ম্যাচিউরড কোডার হয়ে গিয়েছি, যেটুকুই হয়েছি এই সব সাবজেক্টের উপর। তাহলে আমরা নিজেদের মতো মান না ধরে আমরা ইউজারের যে ইনপুটকৃত যে তথ্যগুলো সেইগুলো নিয়ে কাজ করব, কারণ সেগুলোই তো মেইনলি বাস্তব জীবনে ব্যবহার করা হয়। সে কারণে আমরা ইনপুটকৃত তথ্য নিয়ে কাজ করব। আচ্ছা, তো একটু ঝামেলা। এই যে তো তিনটি সংখ্যার যোগফল, তার মানে কি আমাদের যাই বলবে আমরা চেষ্টা করবো যে সেগুলো যাতে ইনপুট নেওয়া যায়। এখন তিনটি সংখ্যার যোগফল, এখন তিনটি সংখ্যা আমাদের ইচ্ছা মতো দেবো না, আমরা বাইরে থেকে যাতে ইনপুট নেওয়া যায় তাই করবো। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদের ওইভাবে তো আর নিয়ম মানা লাগবে না, আমরা ইনপুটের ঘরটা নিয়ে আসবো, ইনপুট করে দেবো, শেষ। এই যে ইনপুট করলাম, তো ইনপুটের মধ্যে আমি ধরে লিখছি ইনপুট ধর তিনটা সংখ্যা, তাহলে a, b, c লিখে দিলাম। একটু স্পেস দিয়ে লিখো, একটু স্পেস দিয়ে দিচ্ছি। তো সহজ জিনিসগুলো, মানে এটার সাথে সি ল্যাঙ্গুয়েজের সম্পর্ক নেই। দেখো আমি যে ফ্লোচার্ট শিখাচ্ছি, একটু লিখে দিই ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা কোনো ল্যাঙ্গুয়েজের না, কোনো ল্যাঙ্গুয়েজের না। মানে ফ্লোচার্ট তো আসলে কি এটা একটা স্ট্র্যাটেজিস্টের কাজ না, যে আমি একটা কোড রচনা করবো, সেটা তুমি আসলে চিত্রের মাধ্যমে আগে উপস্থাপন করে নেছো যাতে তোমার কোডিং করা সহজ হয়। কিন্তু আমি একটু উল্টো পথে আসিছি, মানে আমি আগে কোডিংটা শিখাইছি, তারপরে এখানে এসেছি যাতে এটা আর কিছুই না মনে হয়। শুরুতে শিখালে একটু ঝামেলা হতো, যে এই জিনিসটা শিখাতে ঝামেলা হতো আর এটা শিখাতে ঝামেলা হতো। যেহেতু আমি ওই কোডটাই শিখে আসছি আগে থেকে, সে কারণে এগুলো অনেক সহজ লাগবে। এখন এই ফ্লোচার্ট একটা স্ট্র্যাটেজিস্টের কাজ, যে আমি একটা কোড রচনা করব, সেই কোডটা আমি সহজ করার জন্য, মানে আমি যাতে কোডিংটা সহজে করতে পারি, তাই সেজন্য একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন। এখন এই চিত্র তো কোনো ল্যাঙ্গুয়েজ মানে করছি না, তাহলে এই ফ্লোচার্ট তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে কোডিং করার জন্য করতে পারো, শুধু সি না। আমি ধরো তোমাকে পাইথন শেখাচ্ছি, পাইথন শেখানোর সময়ও তোমার এই ফ্লোচার্ট, যদি তুমি C++ শেখো সেখানেও ফ্লোচার্ট, জাভা শিখলেও ফ্লোচার্ট, জাভাস্ক্রিপ্ট শিখলেও ফ্লোচার্ট, মানে সব জায়গায় এই সেম জিনিসই। মানে ফ্লোচার্ট, অ্যালগরিদম এগুলো কোনো কোডের না, মানে এগুলো কোনো ল্যাঙ্গুয়েজের না। তুমি এই জিনিস ব্যবহার করে যে কোনো কোডের মধ্যে তুমি এই একই, মানে এই একই ফ্লোচার্ট ব্যবহার করতে পারবা। তো তাহলে তিনটি সংখ্যার যোগফলে যাই, ইনপুট a, b, c হয়ে গেল। এবার আমরা কি করবো, এই তিনটা যোগ করবো, তাহলে শেষ। তাহলে আমরা কি করব, এটা তো অবশ্যই প্রক্রিয়াকরণের মধ্যে হবে, তাই না, যোগ করাটা। তাহলে এটা আমরা কি করব, এটা লিখবো, ধরো নতুন একটা ভেরিয়েবল সাম ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। এখন তোমার ডাটা টাইপ মেটা টাইপ সব লেখা লাগবে না, কারণ কি এটা তো কোনো নির্দিষ্ট ওই ল্যাঙ্গুয়েজের না। এখন ডাটা টাইপ ধরে নেওয়া এই জিনিসটা অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, যেমন পাইথনের মধ্যে আমার ডাটা টাইপ ধরে নেওয়া লাগে না, মানে লেখা লাগে না আগে থেকে যে ইন্টিজার কি ফ্লোট কি এসব লেখা লাগে না, শুধুমাত্র এভাবে লিখে দিলে হয়ে যায় পাইথনে। মানে পাইথনটা সবচেয়ে সহজ, সিটা একটু কঠিন কিন্তু তাও সহজ। মানে যদি সবকিছু দেখো তাহলে দেখো যে এই ফ্লো চার্টের মধ্যে ডাটা টাইপ লেখার কোনো কারণ নেই। লিখে দিলে ভুল হবে তা না, তারপরেও না লেখাই ভালো, কারণ বইতে যে স্ট্যান্ডার্ডে ফলো করেছে আমরাও সেই মতোই দেবো। তাহলে এগুলো যোগ করা হয়ে গেলে এবার এটাকে প্রিন্ট করে দেবো, তারপর শেষ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে আমি প্রিন্ট করার জন্য ওই ইনপুট আউটপুটের যে সেকশনটা সেটা নিচ্ছি, এটা আমি প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট পি আর এ আই, ইনপুটের আই আর প্রিন্টের পি, এগুলো একটু বড় হাতের দিও তাহলে দেখতে ভালো লাগে। প্রিন্ট এটা হবে হচ্ছে সামটাকে প্রিন্ট করে দিলাম। আর এগুলো তো ভ্যারিয়েবলের নাম, তুমি তোমার মতো দিতে পারো, বড় হাতের দিতে পারো, ছোট হাতের দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে তুমি শেষ করে দাও তাহলেই হবে। আমি একটু ছোট করে নিই এগুলো, এবার আমি ইন্ট করে দেবো, তাহলে হয়ে যাবে ইন্ট। আশা করি বুঝতে পারছো, ফ্লোচার্ট খুবই সহজ আপাতত। এরপরে যখন আমরা শর্ত করবো সেটাও সহজেই লাগবে, সমস্যা নেই। তো তিনটি সংখ্যার গড় একই জিনিস, আমি একটু কপি করে নিয়ে যাই, এটা একদম সেম জিনিস, আমি শুধু যোগ করে অ্যাভারেজ নির্ণয় করে ফেলবো, তাছাড়া আর কিছু না। তারপরে এটা কপি করে আনি, এটা কপি করে নতুন একটা চলক ধরে নিলাম অ্যাভারেজ, মানে এ ভি জি ইকুয়ালস টু কি লিখতে পারবো, সাম ডিভাইডেড বাই 3। তারপরে আমি এখানে গেলাম আর প্রিন্ট করবো হচ্ছে সাম না, প্রিন্ট করবো অ্যাভারেজ এ ভি জি। দেখো শেষ, খুবই সহজ জিনিস, তুমি একটু প্র্যাকটিস করলে কাজ হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এগুলো আসলে করে দেওয়ার কোনো দরকার হয় না মনে হয়, তারপরে আমি একটু করে দিই, কারণ আর চেষ্টা করো যে নিজে একবার খাতায় করে তারপরে ভিডিওটা দেখার, তাহলে আর
মানে কখনোই আর দেখা লাগবে না। মানে ফ্লোচার্ট এমন একটা জিনিস একবার শিখে গেলে আর ভোলা যায় না। ধরো আমি স্টার্ট করছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি, আচ্ছা ত্রিভুজ, ঠিক আছে। ত্রিভুজ মানে কি হাফ ইন্টু বি ইন্টু এস, মানে ভূমি আর উচ্চতা। তাহলে আমার ভূমি উচ্চতা এই দুইটা জিনিস ইনপুট নিতে হবে। তাহলে আমি কি করব, ইনপুট বি কমা এস, তারপরে কি করব, তারপরে লিখবো যে এরিয়া, এরিয়া নামক ভ্যারিয়েবল ধরবো, এটাই কোস্ট লিখবো হচ্ছে হাফ, তারপরে বি, তারপরে এইচ। চেষ্টা করবো যাতে সি এর ভাষায় লেখার জন্য যতটুকু পারা যায়। এখন তুমি সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সি এর যেই সিম্বলগুলো, সি এর যে অপারেটরগুলো সেগুলো ব্যবহার করার। কিন্তু কিছু কিছু সময় তুমি করতে পারবে না, যেমন ধরো রুট, রুটের জন্য তুমি আবার পাওয়ার হাফ টাফ লিখো না। তারপর আবার ধরো কোনো কিছুর পাওয়ার ধরো 5, ধরো 2 এর পাওয়ার 5, বা ধরো যে কোনো একটা সংখ্যা ধরো a এর পাওয়ার 5, এখন তুমি এটার জন্য কি আবার সি এর মতো করে পাওয়ার ফাংশন আনবা? পাওয়ার ফাংশন তো আবার সব ল্যাঙ্গুয়েজে নেই, কিন্তু ফ্লোচার্ট তো যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রযোজ্য হতে হবে। তার মানে তুমি সেটা এ টু দি পাওয়ার 5 লেখো, সমস্যা নেই। মানে যেগুলো তুমি সি এর মতো করতে পারবে না সেগুলো তুমি তোমার মতো লিখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যেগুলো সি এর মতো করে করা যায়, মানে মূলত যেগুলো অপারেটর, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, ওইসব কাজকর্ম তুমি যোগ বিয়োগ গুণ ভাগ আর ভাগ শেষ, মানে যেগুলো অ্যারিথমেটিক অপারেটর সেগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, তারপরে প্রিন্ট এরিয়া করব, প্রিন্ট এরিয়া, তারপরে আমি শেষ করে দেবো ইন্ট। তা খুবই সহজ জিনিসগুলো। তাহলে আমি কি করব, এটা কপি করে নিয়ে যাই। এটা কপি করে কোথায় বসবে বলো তো? ইনপুটের এখানে, জীবনেও না। ইনপুটের এটা তো ইনপুট আউটপুট সেকশন, মানে এই অংশটা। তাহলে এটা আমি এখানে নিয়ে যাই, এই যে ইনপুট বি কমা এস, আর এটা প্রক্রিয়াকরণের মধ্যে পড়ে তাই এটা এইভাবে দিয়ে দিলাম। তারপর কি করবো, আবার প্রিন্ট। তাহলে এটা আমি আবার কপি করে নিয়ে যাই, প্রিন্ট এরিয়া টেক টু, আচ্ছা। তারপর আমি শেষ করে দেবো, তাহলে এখান থেকে শেষ করে দিলাম। তো তারপর কি করবা, সব জায়গায় অ্যারো দিয়ে যুক্ত করতে হবে। এটা যেহেতু ফ্লো চার্ট, তার মানে অবশ্যই এর একটা দিক আছে, একটা ফ্লো আছে কোন এক দিকে, তো সেই অ্যারো অবশ্যই দিতে হবে। তো এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এটা হোমওয়ার্ক, খুবই সহজ, একদম সেম জিনিস। তুমি শুধুমাত্র রেডিয়াসটা নিবা। এটা কি পাই আর স্কয়ার না? তাহলে তুমি রেডিয়াসটা ইনপুট নিবা। তুমি, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে তুমি প্রক্রিয়াকরণ নিয়ে আমি একটা ধাপ দেখিয়ে দিই। এখানে পাই তো আর সি তো আর জানে না, মানে কোনো ল্যাঙ্গুয়েজই তো জানে না পায়ের মান তো আর অটোমেটিক তো থাকে না। সেখানে তুমি ধরে নিবা যে পাই ইকুয়ালস টু 3.14, অথবা আর একটু বেশি ধরতে পারো, আর একটু অ্যাকুরেট হতে হলে 3.1416, এটা ধরে নিয়ে তারপর কাজ করবা। তারপর তুমি দিবা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু পাই ইন্টু আর এভাবে দিয়ে দিবা, তারপর প্রিন্ট করে দিবা, শেষ। মানে এটা হোমওয়ার্ক। এরপর কি আছে, সেলসিয়াস থেকে ফারেনহাইট একটা করে দেবো আর একটা হোমওয়ার্ক দেবো। তাহলে অলরেডি এটা ধরো হোমওয়ার্ক হয়ে রয়েছে, পূর্ব ঘোষিত। এটা করে দিই, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর। তাহলে এটা কি হবে, আমি স্টার্ট করি, স্টার্ট, তারপর কি করব, ইনপুট সি, তাই তো সেলসিয়াস। এবার কি করব, ইনপুট সি করার পরে আমরা একবারে তো লিখতে পারবো যে এফ ইকুয়ালস টু কি বলতো, 9c/5 প্লাস 32 ছিল না? দেখো কি ছিল, ফারেনহাইট ইকুয়ালস টু 9c/5 প্লাস 32, 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32। তো সহজেই এই জিনিসগুলো। তো চলো আমরা এটাও করে ফেলি। তো তাহলে এটা হবে এফ ইকুয়ালস টু 9 ইন্টু সি ডিভাইডেড বাই 5 প্লাস 32, এই যে এফ শেষ। এবার আমরা সেটা প্রিন্ট করে দেবো, প্রিন্ট এই এফ, তারপরে আমরা ইন্ট করে দেবো। তাহলে কি হবে, এটা এখানে নিয়ে আসি। এরপর কি করব, ইনপুট আউটপুট। তাহলে এই জিনিসটা, এই যে ইনপুট, এই যে আউটপুট। এবার কি প্রক্রিয়াকরণ মাঝের এটা, তাহলে আমি এটা প্রক্রিয়াকরণ আকারে দিয়ে দিই। মাঝে একটু ফাঁকা ফাঁকা রাখবা, আমি একটু বেশি কাছাকাছি নিয়ে আসি, একটু দূরে ধরে নিয়ে যাচ্ছি এগুলো। তো এভাবে রাখবা, মানে একটু স্পেস দিবা যাতে অ্যারোটা ঠিকঠাক মতো দেওয়া যায়। আচ্ছা, তো সেলসিয়াস থেকে ফারেনহাইট আমি রূপান্তর করলাম, এবার তুমি রূপান্তর করো ফারেনহাইট থেকে সেলসিয়াস। আবার আরো ট্রাই করে দেখবা ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন থেকে ফারেনহাইট, ওইগুলো যদিও আসবে না, এমনি প্র্যাকটিসের জন্য। তো এই ভিডিওটা এখানে রাখছি।
আশা করি ম্যাথমেটিক্যাল যত কাজকর্ম আগের ভিডিও আর এই ভিডিও মিলে সি কোডের মধ্যে কোনো সমস্যা হবে না। আর ফ্লো চার্ট দেখো কয় মিনিট লাগলো, ফ্লো চার্ট দেখি তো কয় মিনিটের ভিডিও, তাও 50 মিনিট হয়ে গেছে, কি আর বলবো। তো 50 মিনিটের মধ্যে হয়তো বা 20 মিনিট মতো ছিল ফ্লো চার্টে। তো ফ্লো চার্টের বেসিক মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কোডের মধ্যে ওই যে কন্ডিশন বলে একটা জিনিস শিখছিলাম না, বিভিন্ন শর্তাধীন, সেটা কোডের মধ্যে শিখবো। আর সেই একই ভিডিওতে সেটার ফ্লো চার্টও শিখে ফেলবো। আর লাস্ট ভিডিওতে, লাস্ট না মানে কোডিং এর লাস্ট ভিডিওতে, না আসলে লাস্ট না, ওর পরেও আরো 2টা ভিডিও খুব সম্ভবত হবে ছোট ছোট। মানে আমি চাচ্ছিলাম যে 3 ঘন্টার একটা বড় ভিডিও করে শেষ করতে, কিন্তু ছোট ছোট ভিডিও করবো না আজকে সারাদিনই। তো এর পরের ভিডিওতে মানে এটার পরের ভিডিওতে কন্ডিশন আসবে, মানে শর্তাধীন ওই কোড আর ওই ফ্লোচার্ট সহ। তারপরে আসবে লুপ, লুপ ও কোড আর ফ্লোচার্ট সহ। তারপর থেকে যে এক্সট্রা জিনিসগুলো আছে সেগুলোর বেশি টাইম লাগবে না। আর একদম লাস্ট যে ভিডিও সেটাই হবে অ্যালগোরিদম। অ্যালগোরিদম কিছুই না, তুমি যদি কোড আর ফ্লোচার্ট পারো, অ্যালগোরিদম তুমি মানে অলরেডি কমপ্লিট। এটা একটু বাংলায় লেখো তো। শুরু করি। সি নামক ভ্যারিয়েবল বা সি নামক চলকের মধ্যে তাপমাত্রা ইনপুট নিই বা কিছু একটা, এটা বাংলা লিখে নাও যে সেলসিয়াস এককে তাপমাত্রা ইনপুট নিই। তারপরে লিখবো যে এফ ইকুয়ালস টু 9c/5 + 32। এটা তো আর বাংলায় লেখার কিছু নেই। তারপর লিখবো এফ প্রিন্ট করি অথবা এফ প্রদর্শন করি অথবা এফ ছাপাই, যাই বলো না কেন। তারপর শেষ করি। এই যে এই কথাগুলো, তাহলে হয়ে যায়। তুমি যদি তোমাকে একটা বাড়ির কাজ দিয়ে দিই, না হয় অ্যালগোরিদম না হয় আমি আর না করাই, মানে আমি এই ভিডিওর মধ্যে যেগুলো করালাম সেই অ্যালগোরিদমগুলো না করে, মানে আমি এই ভিডিওগুলোর মধ্যে যেগুলো করালাম এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, সেটার অ্যালগোরিদমে কোনো ঝামেলা নেই। ঝামেলা কোথায় শুনবা? এই যে ফ্লো চার্টের মধ্যে এই 2টা জিনিসের ঝামেলা, অ্যালগোরিদমের মধ্যেও দেখবে এই 2টা জিনিস সম্পর্কিত যে অ্যালগোরিদম সেখানে ঝামেলা। তার এক পর্যন্ত আমি এই ভিডিওতে যা যা করালাম সেখানে অ্যালগোরিদমে কোনো ঝামেলা নেই। তাহলে তোমার কাজ হবে বই থেকে এই যে এই সিম্পল যে উদাহরণগুলো দেখালাম এগুলোর প্রত্যেকটা অ্যালগোরিদমও আছে, সেগুলো করে ফেলবা। আর বইতে অ্যালগোরিদমের অনেক উদাহরণ আসছে, তুমি তোমার মতো করে একটা টেমপ্লেট বানিয়ে নিবা যে তুমি কি লিখবা, শুরু করি নাকি স্টার্ট করি, তারপরে শেষ করি নাকি ওই আরো বিভিন্ন বাংলা শব্দ থাকতে পারে, বাংলা পারি না। প্রিন্ট নেম, নেম ভ্যারিয়েবল মানে নেম চলকটি ছাপাই করি নাকি প্রদর্শন করি নাকি প্রিন্ট করি, এরকম একটা নিজের একটা প্রিফেস তৈরি করে রাখতে পারো। তাছাড়া আর কিছু না। আর এগুলো এমনি পারবো, সমস্যা নেই। তো এগুলো বাড়ির কাছ থাকলে অ্যালগোরিদম, তাহলে অ্যালগোরিদম এটা হচ্ছে HW। তো তাহলে এই ভিডিওটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।